أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা ছিল হচ্ছে অনধিকার প্রবেশ সম্পর্কিত, যার দ্বারা হচ্ছে দণ্ডবিধি আইনে 441 দ্বারা হতে 462 দ্বারা পর্যন্ত। আজকে আমরা একটু রিভিশন দেই, দিয়ে আমরা সামনের দিকে অ্যাডভান্স হবো ইনশাআল্লাহ। দণ্ডবিধি আইনের 141 দ্বারা হচ্ছে অনধিকার প্রবেশের সংজ্ঞা। যেহেতু আমরা আগে আলোচনা করছি, অতএব শুধু মূল হেডলাইনটা বলবো, আর বিস্তারিত বলার এখন সুযোগ নাই। দণ্ডবিধি আইনে 442 দ্বারা অনধিকার গৃহে প্রবেশ এর সংজ্ঞা, 443 দ্বারা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ এর সংজ্ঞা, 444 দ্বারা রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ এর সংজ্ঞা। তবে এটা মনে রাখতে হবে, সূর্যাস্তের পরে এবং সূর্য উদয়ের পূর্বে যখন কি করে গৃহে প্রবেশ করে, তাহলে সেটা রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে। 445 দ্বারা হচ্ছে অপথে গৃহে প্রবেশ। এখানে 6টা বিষয় বলা আছে, সেই 6টা ক্ষেত্রে যদি অনধিকার প্রবেশ করে তাহলে সেটা অপথে গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে। প্রথমত হচ্ছে ব্যক্তি নিজে বা তার সহায়তাকারী কর্তৃক প্রস্তুত, দ্বিতীয়ত হচ্ছে যে দেয়াল টপকাইয়া, তৃতীয়ত হচ্ছে মালিক যে পথটি উন্মুক্ত রাখেনি সেই পথ, চতুর্থ হচ্ছে তালা খুলে, পঞ্চমত হচ্ছে অপরাধজনক ভয়ভীতি বা আঘাতের হুমকি প্রদর্শন করে, ষষ্ঠত হচ্ছে বন্ধ পথ খুলে অনধিকার গৃহে প্রবেশ করে। দণ্ডবিধি আইনে 447 দ্বারা হচ্ছে রাত্রিকালে শীত কাটিয়া বা দরজা জানালা ভেঙে গৃহে প্রবেশ। তাহলে সেটা হবে কি সূর্যাস্তের পরে এবং সূর্য উদয়ের আগে। যদি শীত কাটিয়া বা দরজা জানালা ভেঙে প্রবেশ করে তাহলে সেটা রাত্রিবেলা শীত কাটিয়া বা গৃহে প্রবেশের জন্য সংজ্ঞা। 447 দ্বারা হচ্ছে অপরাধের জন্য অনধিকার প্রবেশের শাস্তি। 441 দ্বারা, 442 দ্বারা শাস্তি, 448 যদি তার উদ্দেশ্য হয় মৃত্যুদণ্ডের দণ্ডনীয় সেই ক্ষেত্রে 449 দ্বারা শাস্তি, যদি তার উদ্দেশ্য হয় যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সেই ক্ষেত্রে 450, যদি তার উদ্দেশ্য হয় কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সেই ক্ষেত্রে 451 দ্বারা হচ্ছে তার শাস্তি। যদি তার উদ্দেশ্য হয় আঘাত আক্রমণ তাহলে তার শাস্তি হবে 452 দ্বারায় শাস্তি। তাহলে 442 দ্বারার শাস্তি পাইলাম হচ্ছে 448, 49, 50, 51, 52 5টা দ্বারা। 443 দ্বারা শাস্তি হচ্ছে 453 দ্বারা সংগোপনে গৃহে প্রবেশের শাস্তি। 454 দ্বারা হচ্ছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য জিনিসে প্রবেশ করে তাহলে তার শাস্তি। 455 দ্বারা আঘাত আক্রমণ এর জন্য শাস্তি। তাহলে 443 দ্বারা শাস্তি পাইলাম 453, 454, 455 দ্বারা। 456 দ্বারা হলো রাত্রে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, যেটা হচ্ছে 444 দ্বারা অনধিকার গৃহে প্রবেশ, এবং 446 দ্বারা শীত কাটিয়ে গৃহে প্রবেশ। যদি সেটা হয় দিনের বেলা তাহলে তার শাস্তি হবে 456 দ্বারায়। আর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের জন্য উদ্দেশ্য হয় সেক্ষেত্রে 457 দ্বারা হবে তার শাস্তি। 458 দ্বারা হচ্ছে যদি আঘাত আক্রমণের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে তার শাস্তি হবে 458। সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ কালে যদি কোনো ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করে বা আঘাত করে সেক্ষেত্রে তার শাস্তি হবে 459। আর যদি এটা রাত্রিবেলা কোনো ব্যক্তিকে মারাত্মক আঘাত করে বা আহত করে বা মৃত্যু ঘটায় তাহলে তাদের মধ্যে যদি একজন উক্ত কাজটি করে তাহলে সকলেই সমানভাবে দণ্ডনীয় হবে। 461 দ্বারা হচ্ছে সম্পত্তি রাখার স্থান অসাধুভাবে উন্মুক্ত করা। এখন এটার উদাহরণ দিছিলাম আমরা, দোকানঘর, বদ্ধ থালাপাত্র এইসব জিনিস কি করে শুধু ভাঙ্গে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 461 দ্বারা। আর যেটা হচ্ছে চাকর কেরানি, ম্যানেজার বা হেফাজতে ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি সেটা ভাঙ্গে তাহলে তার শাস্তি হবে 462 দ্বারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আজকে আলোচনা হচ্ছে ব্যাংকিং কোম্পানির সম্পত্তি ক্ষতি সম্পর্কিত। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা একটু এক নজরে জানি নেই। ব্যাংকের 462 কতে বলছে যে ব্যাংকের অফিসার বা কর্মচারীর যদি কারণে সে কি করছে অবহেলা করছে, তার অবহেলার দ্বারা যদি কোনো গ্রাহকের ক্ষতি হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 462 ক। একবার সহজভাবে নিবেন, ব্যাংকের ম্যানেজার বা কর্মচারী
কি করছে, তার কারণে ব্যাংকের কোনো গ্রাহকের ক্ষতি হয়েছে বা কোম্পানির ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 462 শর্ট হাইফেন ক। আর 462 খ হচ্ছে ব্যাংকের কোম্পানিকে প্রতারণা করার শাস্তি। অর্থাৎ লেনদেনের সময় যদি কেউ প্রতারণামূলক ভাবে ব্যাংকের কোম্পানির নিকটতে কোনো সুবিধা গ্রহণ করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 462 খ। এই হইল আমাদের অনধিকার প্রবেশ বা সম্পর্কিত এরকম চ্যাপ্টারের, এইটা হচ্ছে সম্পত্তি সম্পর্কিত, এখানে এই চ্যাপ্টারটা শেষ। এখন হইল আমাদের অধ্যায় 18 দলিলপত্র, ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীক চিহ্ন সম্পর্কিত, যেটা আমরা বলতে পারি জালিয়াতির সম্পর্কিত। এখানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তেমন কিছু না, আমরা এখান থেকে 5-6টা দ্বারা নেব, যেটা হচ্ছে 463, 64, 465, 66, 67, 68, 69, তারপরে হচ্ছে 70, এইটুকু বা 71 পর্যন্ত আমরা নিতে পারি। এইটুকু পর্যন্ত আমাদের যেগুলো প্রয়োজন এগুলো আমরা নিতে পারি, এর বেশি আমাদের দরকার নাই। এগুলো আমরা এক নজরে নিব, যেটা হচ্ছে কি জালিয়াতি বলতে কি বোঝায়। দণ্ডবিধি আইনে 463 ধারা বলছে, যখন কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য দাবি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্পত্তি ত্যাগের বাধ্য করে বা কোনো চুক্তি সম্পাদনের জন্য কোনো মিথ্যা দলিল কি করে প্রস্তুত করে, তাহলে সেই ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এমন একটা দলিল সে প্রস্তুত করলো, যেই দলিলের কারণে কোনো ব্যক্তির ক্ষতি হইতে পারে, কোনো দাবি উপস্থাপন করতে পারে, কোনো ব্যক্তির সম্পত্তি পাইতে পারে, অথবা কোনো ব্যক্তিকে সম্পত্তি থেকে বিতাড়িত করতে পারে। এইরকম যদি কোনো মিথ্যা দলিল প্রস্তুত করে, তাহলে তার শাস্তি হবে 400। তার সংজ্ঞা হইল 463 দ্বারা, এটা হইল সংজ্ঞা 463। তাহলে কি করছে, মিথ্যা মিথ্যাভাবে যখন কোনো দলিল প্রস্তুত করে, সেটার জন্য জালিয়াতি হিসেবে গণ্য হবে। উদ্দেশ্য কি, ক্ষতি সাধন করা, দাবি প্রতিষ্ঠা করা, বা কোনো চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে বা প্রতারণার উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করলে সেটা জালিয়াতি হিসেবে গণ্য হবে। 463। এখন দণ্ডবিধি আইনে 464 দ্বারা হয়েছে, এই মিথ্যা দলিলটা কিভাবে প্রস্তুত করবে। এই যে জালিয়াতির জন্য যে সে মিথ্যা দলিলটা প্রস্তুত করবে, এটা কিভাবে প্রস্তুত করবে। এখানে আপনার তিনটা বিষয় বলা আছে, তিনটা বিষয় বলা আছে যে এই 3 ভাবে মিথ্যা দলিলটা প্রস্তুত করা হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে যেই দলিলটা শিলমোহর অঙ্কিত হওয়ার কথা, যেই দলিলটা যেভাবে প্রস্তুত হওয়ার কথা সেইভাবে প্রস্তুত হয়নি বা স্বাক্ষরিত হয়েছে, শিলমোহর অঙ্কিত হয় নাই, তাহলে এই যে মিথ্যা দলিল প্রণয়ন, ঠিক আছে, মিথ্যা দলিল প্রণয়ন কিভাবে হবে সেটা আমরা একটু বুঝি। যেই দলিলটা যেই সময় স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত হওয়ার কথা কিন্তু হয়নি, অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে দলিল বা দলিলের কোনো অংশ প্রস্তুত করা হয়। অর্থাৎ মনে করেন যে আপনি একটা জায়গা কিনতে গেছেন, এখন জায়গা কেনার পরে আপনি তো দলিলটা প্রস্তুত করছেন, কিন্তু ওই সময় কি হয়েছে, আপনার এটা স্বাক্ষরিত হয় নাই, স্বাক্ষরিত হয় নাই, অথবা এটা অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে দলিল বা দলিলের কোনো অংশ প্রস্তুত করা হয়েছে, তাহলে এটা কি হবে, মিথ্যা দলিল হবে। দেখেন, এটা কিন্তু মূলত হচ্ছে মূল দলিল, কিন্তু স্বাক্ষরিত না হওয়ার কারণে এটা কিন্তু মিথ্যা দলিল হইতেছে। কারণ কি, এটা পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার হবে। দ্বিতীয়ত, যেই দলিল প্রস্তুত হয়েছে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে, বা দলিলের পরিবর্তন বা বাতিল করা, অর্থাৎ একটা দলিল প্রস্তুতি করছে এটা নকল করিয়া, যেটা হচ্ছে আমরা বেজাল দলিল বলি বা নকল দলিল বলি, সেটা হচ্ছে দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে অসাধু বা প্রতারণামূলক ভাবে যে ব্যক্তি দলিল সম্পাদন করা হয়েছে সে কি ছিল, এই দলিল সম্পর্কে সে জানে না। তাহলে মনে করেন যে আপনি কি করছেন, একজন এই মোহরি বা একজন উকিলকে দিয়ে কি করছেন, আপনি দলিলটা প্রস্তুত করাইছেন, কিন্তু সে আসলে এই দলিলের যে মূল সারাংশ এটা কি হবে এটা সে জানে না, সেই ক্ষেত্রে এটা মিথ্যা দলিল হিসাবে গণ্য হবে। তাহলে তিনটা বিষয় আমরা মনে রাখবো, একটা হচ্ছে অরিজিনাল দলিল, কিন্তু দলিলটা স্বাক্ষরিত না হওয়ার কারণে এটা কি হয়েছে, অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে দলিলের অংশ প্রস্তুত করা হয়েছে, এই জন্য এটা মিথ্যা দলিল হিসেবে গণ্য হবে, যদিও সেটা কি হয়েছে না, স্বাক্ষরিত হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে দলিলটা প্রস্তুত হয়েছেই মূলত প্রতারণামূলক ভাবে, অর্থাৎ যেটা আমরা জাল দলিল বলি সেটা। আর তৃতীয়ত হচ্ছে
যেই ব্যক্তি এই দলিলটা সম্পাদন করছে সে এই বিষয়ে কিছুই জানেই না। অর্থাৎ মনে করেন যে ওই যে ভ্রান্ত ধারণাবশত বা অসুস্থতা বা নেশাগ্রস্ততার কারণে সে দলিলটা যে আসলে পরিবর্তন হয়েছে এই সময় সে জানে না, এই জন্য এটাও কি মিথ্যা দলিল হিসেবে গণ্য হবে। তাহলে কি পাইলাম? 363 পাইলাম সংজ্ঞা, আর 464 পাইলাম যে মিথ্যা দলিল কোনগুলা। এখন 463 দ্বারা যে মিথ্যা দলিলটা প্রস্তুত করলো তার শাস্তি হলো 465 দ্বারা। 463 দ্বারা যে মিথ্যা দলিলটা প্রস্তুত করলো তার উদ্দেশ্য ছিল কি? অন্যকে সম্পত্তি থেকে বঞ্চিত করা, অন্যকে সাক্ষ্য থেকে গ্রহণ করা, বা নিজে কি করা? দাবি প্রতিষ্ঠা করা, বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি থেকে বিতাড়িত করা, বা এটা কোনো বৈধতার সম্পর্কিত ব্যবহার হইতে পারে। এখন 63 দ্বারা যেটা প্রস্তুত করছে এটার জন্য শাস্তি হবে 465 দ্বারা। অর্থাৎ জালিয়াতি যে সে করছে, জালিয়াতি শাস্তি হইলো 465 দ্বারা। 466 দ্বারা হইলো আদালতের নথি বা সরকারি রেজিস্টার ইত্যাদি জাল করা। আদালতের নথি, মামলার দলিল, জন্ম, বিবাহ, সৎকারের রেজিস্টার, সরকারি কর্মচারীদের লিপিবদ্ধ রেজিস্টার, সার্টিফিকেট ও অনুমতি ব্যতীত জাল করা। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 466 দ্বারা। এখন আদালতের নথি বা সরকারি রেজিস্টার, এখন আদালতের নথিটা কি হইতে পারে? যেমন মামলার রায়, আদালতের নথি, মামলার ডকেট, আদালতের নথি, বা আপনার জন্ম নিবন্ধন, বিবাহ, বা কি হয়, কাবিননামা, অথবা ডেথ সার্টিফিকেট, অথবা সরকারি কর্মচারী যেটা আমরা লিপিবদ্ধ করে হচ্ছে জিডি। এইসব বিষয় কি করছে, যদি কেউ অনুমতি ব্যতীত জাল করে তাহলে তার শাস্তি হবে 466 দ্বারা। 467 দ্বারা হইল মূল্যবান জামানত, উইল ইত্যাদি জাল করা। যেমন মূল্যবান জামানত বা উইল বা দত্তক পত্র গ্রহণের অনুমতি পত্র, গ্রহণ, হস্তান্তর বা রসিদ কি করলো, জাল করে যদি, তাহলে তার শাস্তি হবে 467 দ্বারা। 466 হচ্ছে আদালতের নথি, সরকারি রেজিস্টার, আর 467 হচ্ছে মূল্যবান জামানত, উইল। উইলটা কি? উইলটা হচ্ছে ইচ্ছাপত্র। মূল্যবান জামানত কি? মূল্যবান জামানত হইতে পারে, মনে করেন যে একটা সার্টিফিকেট হইতে পারে, অথবা মনে করেন যে কোনো একটা উইলের অংশ বিশেষ হইতে পারে, অথবা যেটা কোনো কিছুর জন্য প্রমাণ স্বরূপ একটা দলিল হইতে পারে, তাহলে সেটা কি? মূল্যবান জামানত। যদি এইগুলা জাল করে তাহলে তার শাস্তি হবে 467 দ্বারা। তারপর হচ্ছে 468 দ্বারা প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি। তাহলে প্রতারণা করার উদ্দেশ্যে যখন দলিল জাল করে তাহলে তার শাস্তি হবে 468 দ্বারা। যেমন এটার উদাহরণ কি হইতে পারে, যে আপনাকে একটা মিথ্যা দলিল, যেটা হচ্ছে কি আমরা ওই যে 423 দ্বারা পড়ছিলাম, 423 দ্বারা পড়ছিলাম হচ্ছে অসত্য দলিল প্রতারণামূলক ভাবে যখন হস্তান্তর করে তার শাস্তি। ঠিক সে কি করলো, এই যে অসত্য একটা দলিল প্রতারণা করার উদ্দেশ্যে, অর্থাৎ একটা জাল দলিল প্রস্তুত করিয়ে আপনার সাথে সে প্রতারণা করলো, ফ্রড করলো, এই জন্য তার শাস্তি হবে 468 দ্বারা। আর 469 দ্বারা হইলো মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। অর্থাৎ কোন সম্প্রদায় ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য একটা জাল দলিল প্রস্তুত করলো। অর্থাৎ একটা জাল দলিল প্রস্তুত করলো কি জন্য? কোন সম্প্রদায়ের মধ্যে বা ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 469 দ্বারা। আর 470 দ্বারা হচ্ছে জাল দলিল। জাল দলিলটা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে জালকৃত কোনো মিথ্যা দলিল হইতে পারে। এটা যে একবারে হুবহু যে একবারে এই কি বলে দলিলের মতো হইতে হবে তা কিন্তু না। অর্থাৎ মনে হয় যে একটা দলিল হইছে, এই দলিলটার একটা অংশ বিশেষ পরিবর্তন হয়েছে, তাহলে সেটাই কি হবে? জাল দলিল হিসেবে গণ্য হবে। সম্পূর্ণটাও হইতে পারে, আংশিকভাবে হইতে পারে, কিন্তু কি মূলত হচ্ছে মূল দলিলের যখন কোনো বিকৃতি হয় তখন সেটাই জাল দলিল হিসেবে গণ্য হবে 470 দ্বারা। তারপর হচ্ছে 471 দ্বারা কোনো জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা। যখন এই যে 70 দ্বারা সে জাল একটা দলিল প্রস্তুত করলো, এটাকে সে যখন খাঁটি হিসেবে ব্যবহার করবে তার জন্য শাস্তি হবে 471 দ্বারা। এই পর্যন্ত হচ্ছে আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ট্রেডমার্ক সম্পর্কিত, বা এই যে দলিলের মেকি যেগুলো হচ্ছে বিভিন্ন সিল বানানো, সিলের তৈরি করা, ওইগুলো আমাদের জন্য এত কিছু প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা এই যে 471 পর্যন্ত আমাদের সাথে হচ্ছে একান্তই জরুরি, যেটা আমাদের সাথে যায়। তারপরে আমরা হচ্ছে 472 থেকে এই 479 পর্যন্ত, ওইগুলো আমাদের এত কিছু দরকার নাই, আমরা ওইগুলো নেওয়ারও দরকার নাই।
কারণ ওইগুলো হচ্ছে বাণিজ্য প্রতীক, পণ্য প্রতীক, মিথ্যা পণ্য প্রতীকের ব্যবহার, যেগুলো হচ্ছে বিভিন্ন সময় আমরা ব্যবহার করি হচ্ছে যে ওই বিএসটি এর অনুমোদন ছাড়া যেগুলো তৈরি করে এগুলো প্রস্তুত করে। যদি এগুলো এখন আপনার ভ্রাম্যমাণ আদালত বা বিশেষ আইন ক্ষমতায় চলে গেছে, অতএব আমরা এগুলার এত কিছু নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা এখন মনে করেন যে শুধু আমাদের যেটুকু পরীক্ষার জন্য প্রয়োজন হইতে পারে সেটা হচ্ছে 489 489 মুদ্রা বা নোট বা ব্যাংক নোট সম্পর্কিত। এখানে এগুলো আমাদের এমসিকিউর জন্য বা কিছু শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, যেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। মুদ্রা নোট বা ব্যাংক নোট আমরা এই 230 দ্বারা 230 দ্বারা আমরা কি সংজ্ঞা পড়ছিলাম? 230 দ্বারা আমরা কিসের সংজ্ঞা পড়ছিলাম একজন বলেন? মুদ্রার সংজ্ঞা। মুদ্রা। এই মুদ্রাটা আসলে কি? নোট, কয়েন, এরকম কোনো কিছু? মুদ্রাটা হচ্ছে এটা হচ্ছে তার পত্র মুদ্রা খুব সম্ভবত। কয়েন। কয়েন এটা স্ট্যাম্প যুক্ত কয়েন আর কি। কয়েন মূলত হচ্ছে কয়েন। আমরা যে 1 টাকার, 2 টাকার, 5 টাকার যে কয়েন আছে এইগুলো হচ্ছে মূলত মুদ্রা। ঠিক আছে, আর আচ্ছা, যখন এটা মুদ্রা নোট বা ব্যাংক নোট হবে তখন বুঝতে হবে এটা আমাদের টাকার কথা বলতেছে, অর্থাৎ 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যেটার কথা বলতেছে এটাই হচ্ছে মুদ্রা নোট বা ব্যাংক নোট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এখন আমরা যাই দণ্ডবিধি আইনের 489 ক দ্বারা বলছে টাকা, টাকাকে নকল করছে। টাকা নকল করলে তার শাস্তি হবে 489 ক। সহজভাবে মনে রাখেন। তাহলে এই টাকাটা নকল করছে তার শাস্তি হবে 489 ক। এখন জাল টেকারে সে সঠিক বা অরিজিনাল টেকা হিসেবে কি করছে? ব্যবহার করছে, তাহলে তার শাস্তি হবে 489 খ। 489 গ হইল জাল টাকা নোট তার দখলে রাখছে, তাহলে তার শাস্তি হবে 489 গ। এটা আমরা দণ্ডবিধিতে পড়তেছি, মাথায় রাখবেন। আবার এটা কিন্তু আবার বিশেষ ক্ষমতা আইনে আছে। 489 ঘ হচ্ছে মুদ্রা বা জাল টাকার যন্ত্র দখলে রাখা। তাহলে আমার সাথে সাথে আপনারা একটু বলেন 489 ক মুদ্রা নোট বা আমরা এক কথায় যারা বলি টাকা, টাকারে নকল করার জন্য নকল করার শাস্তি 489 ক। আর যখন এই নকল টাকা সে আসল হিসেবে ব্যবহার করে তার শাস্তি হবে 489 খ। আর এই নকল টাকা যখন তার নিজের কাছে রাখবে তখন তার শাস্তি হবে 489 গ। আর যখন এই কি জানি বলে নকল টাকা প্রস্তুত করার যন্ত্র দখলে রাখে তাহলে তার শাস্তি হবে 489 গ। আমরা কয়েকদিন আগে একটা ওই ভিডিও দেখছিলাম যে সে ইউটিউব দেখি দেখি টাকা প্রস্তুত করে, দেখছিলাম না, 60 লক্ষ টাকা প্রস্তুত করছিল। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 489 গ, যদিও দণ্ডবিধিতে তার এই শাস্তি। ঠিক আছে, তাহলে তার এই শাস্তিতে কি পাইলাম আমরা? প্রথমে সে যন্ত্র দখলে রাখছে, জাল নোট দখলে রাখছে, জাল নোট প্রস্তুত করছে, তাহলে তার হয়েছে 3টা শাস্তি, 489 ক, 489 ঘ, 489 গ। যদিও এটা এখন দণ্ডবিধিতে প্রযোজ্য না, এখন সেটা হচ্ছে কি বিশেষ ক্ষমতা আইনের 25-এর কতে এটার শাস্তি হবে। বোঝা গেল? তারপর হলো অধ্যায় 19 চাকুরি চুক্তি সমূহের অপরাধমূলক বিশ্বাস ভঙ্গকরণ সম্পর্কিত অধ্যায়। চাকুরি চুক্তি সমূহ, অর্থাৎ চুক্তি করছে কি জন্য? চাকুরি এরকম কোনো কিছু অসহায় ব্যক্তির পরিচর্যা বা তাহার অভাব মিটাইবার চুক্তি। কোন অপরিণত বয়স বা মানসিক দৈহিক দুর্বলতার কারণে নিজের নিরাপত্তা বা অভাব মিটাইতে বা দেখাশোনার চুক্তি করলে যদি তাকে সে কি করে 3 মাস পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ড হইতে পারে। সে যদি তাকে দেখাশোনা না করে তাহলে তার শাস্তি 491। এক দ্বারা এক অধ্যায় শেষ। ঠিক আছে, তারপরে ওই যে 92 বাতিল। তারপর হচ্ছে অধ্যায় 20 বিবাহ সম্পর্কিত। এই যে এটা কিন্তু গত বছর আসছিল, এখানে একটু বুঝেন, এখানে একটু বোঝার বিষয় আছে, এটা একটু বুঝেন। প্রতারণামূলক দণ্ডবিধি আইনে 493 দ্বারা প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে।
কোনো ব্যক্তি কর্তৃক স্বামী স্ত্রী হিসাবে সহবাস প্রতারণামূলক ভাবে, অর্থাৎ আপনি কি করলেন, একজন মহিলার সাথে তারে বিবাহিত না হয়েও তারে বিশ্বাস জুগাইলেন যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এই বিশ্বাস জুগাইয়ে আপনি তার সাথে যৌন সঙ্গম বা সহবাস করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 493। বুঝা গেছে? আপনি কি করছেন? প্রতারণার মূলক ভাবে তারে বিশ্বাস জুগাইছেন যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এই বিশ্বাস জুগিয়ে তার সাথে আপনি যৌন সঙ্গম বা সহবাস করছেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 493। দণ্ডবিধি আইনে 494, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ। যদিও এটা এখন আমাদের ক্ষেত্রে তেমন একটা প্রযোজ্য হয় না যে আপনার স্বামী বা স্ত্রীর অনুমতি নিতে হবে, এরকম কোথাও কিন্তু বলা নাই। ঠিক আছে? তারপরে বলা আছে যে ব্যক্তি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় এরূপ বিবাহ করে বা যাহার স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় বিবাহ বাতিল হয়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 494 দ্বারা। ঠিক আছে? তাহলে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ, এটা কি যদিও এরকম কোনো কিছু নাই, তবে বলা আছে যে স্ত্রীর অনুমতি নিতে হবে, তাহলে এটা বাঁচি যায় আর কি 494। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 495 দ্বারা, যেই ব্যক্তির সাথে পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হয় তার নিকট পূর্ববর্তী বিবাহ গোপন করা। অর্থাৎ আপনি কি করছেন, আগে একটা বিয়ে করছেন, এই বিয়ের কথা আপনি গোপন রাখিয়ে যখন একটা বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 495 দ্বারা। বুঝা গেছে? যে আপনি যে আগে বিবাহিত সেটা আপনি গোপন করছেন, গোপন করে নতুন একটা বিয়ের করছেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি 495। দণ্ডবিধি আইনে 496 দ্বারা, আইনসঙ্গত বিবাহ সম্পাদন ব্যতি রেখে প্রতারণামূলক বিবাহ। যেমন এটা গতবার পরীক্ষাতে আসছিল যে একজন বুয়া খাজি দ্বারা সে বিয়ে করছে। অর্থাৎ খাজিটা কি? বুয়া। খাজিটা বুয়া, তার অসৎ ভাবে প্রতারণামূলক ভাবে একটা বিয়া দেখাইছে, যাতে মনে করেন যে যে কনে পক্ষ আছে তারা মনে করে যে আরে কাজীও ঠিক আছে, জামাইও ঠিক আছে, একটা বিয়ে হয়েছে। পরে দেখা যায় যে এটা সম্পর্কে যখন ডকুমেন্টস আনতে গেল, তখন দেখা যায় যে কাজীও নাই, যে বর আছে বরে উঠে কিসের বউ কিসের কি, আমি তো তোমাকে বিয়ে করি নাই। কারণ কি? এই যে বুয়া কাজী, বুয়া বিয়ের অনুষ্ঠান, এই যে সে অভিনয় করলো, এই জন্য তার শাস্তি হবে 496 দ্বারা। যেটা প্রতারণামূলক ভাবে অসাধু ভাবে বিয়ে করছে, যে খাজি ও বুয়া যে বিয়ের বান করছে যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একটা বান করিয়া, যেটা বর্তমানে প্রেমিক প্রেমিকারা অনেক সময় করে থাকে আর কি। পরে অনেক সময় মহিলারা এটার জন্য নির্যাতিত হয়, পরে বিয়ের দাবিতে গ্যাস স্বামীর বাড়িতে আশ্রয় নেয়, পরে দেখা যায় যে এটা বিয়ের কোনো কিছুই হয় নাই 496 দ্বারা। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 497 দ্বারা বেবিচার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এই বেবিচারটা। বেবিচারটা মূলত কি? বেবিচারটা মূলত কি? যখন আপনি একজন পুরুষ অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সাথে, অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সাথে যৌন সঙ্গম করবেন, তখন সেটা বেবিচার হিসেবে গণ্য হবে। তখন আপনাকে কি কখনো অন্য ব্যক্তি তার বউয়ের সাথে যৌন সঙ্গম করার জন্য কি সম্মতি দিবে? দিবে না। অতএব যখনই আপনি অন্য কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত তার বিবাহিত স্ত্রীর সাথে যৌন সঙ্গম করবেন, সেটা বেবিচার হিসেবে গণ্য হবে। 497 দ্বারা তার শাস্তি। বেবিচারের সংজ্ঞাটা মনে রাখবেন, এটা সংজ্ঞা এবং শাস্তি দুইটাই। বেবিচার কি? যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সাথে তার অনুমতি ব্যতীত যৌন সঙ্গম করে, তাকে বেবিচার বলে। তবে বেবিচারের জন্য বাংলা লেখাটা তো আসে না ভাই। কোনো বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণ বা অপহরণ করা। এখন বেবিচারের জন্য কিন্তু কোনো মহিলাকে দোষী করা যাবে না, এটা মনে রাখবেন। বেবিচারের দায়ে যে মহিলার সাথে বেবিচার হয়েছে, ওই বেবিচারের জন্য উক্ত মহিলাকে দোষী করা যাবে না। শুধু যে তার সাথে যৌন সঙ্গম করছে পুরুষ, সেই পুরুষের সাথে বেবিচার হবে। মৌলভীবাজার হয়েছে ভাই, মৌলভীবাজার পোস্টিং হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তাহলে ঈদের পরে গিয়া যোগদান করবো আর কি। দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ সবল ভাবে নিয়ে যায়।
আর দোয়া করেন যাতে এখানে যাওয়ার পরে যেন একটা ভালো পোস্টিং হয়, যাতে আপনাদের সাথে একটু সময় দিতে পারি আর কি। তাহলে দণ্ডবিধি আইনে 498 দ্বারা কোন বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণ বা অপহরণ বা আটক করা। এখন আপনি কি করলেন, অন্য একজন বিবাহিত মহিলা, তার সাথে যৌন সঙ্গম করার উদ্দেশ্যে তাকে অপহরণ করলেন, আটক করলেন বা গোপন করলেন। তাহলে এটা কিন্তু ওই যদিও বলা আছে যে অপরাধমূলক উদ্দেশ্য, কিন্তু এটা কি এখন কি 498-তে যাবে? বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এটা কি 498-তে এখন যাবে? এখন এটা যাবে না, এটা কিন্তু এখন সরাসরি ওই দর্শনে চলে যাবে। কিন্তু আপনাকে প্রশ্ন বুঝতে হবে, কোন বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে, অর্থাৎ যখনই আপনি কোনো বিবাহিত নারীকে, এরকম আপনার প্রশ্নের মধ্যে হিন্স দিবে যে এই রহিমা হচ্ছে কি সুমনের স্ত্রী, সেই ক্ষেত্রে করিম তার সাথে যৌন সঙ্গম করার জন্য অপহরণ করে, সেই ক্ষেত্রে করিমের অপরাধ কি, তখন বুঝবেন যে এটা আসলে 498 ধারার প্রশ্ন করছে। যখন আপনাকে প্রশ্নের মধ্যে একটু বুঝাই দিবে যে রহিমা হচ্ছে করিমের স্ত্রী অর্থাৎ বিবাহিত নারী, সেই ক্ষেত্রে সে কি করছে, তার সাথে যৌন সঙ্গম করার জন্য অপহরণ করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 498 দ্বারা। দোয়া করবেন, তবে দেখা যাক যদি আল্লাহ যেটা ভালো মনে করে, কারণ আসলে ওইরকম চাহিদা তো দিয়ে হয় না। ঠিক আছে, চাহিদা দেওয়া হয় না, আল্লাহ যে জায়গার মধ্যে রাখে রিজিকে সেই জায়গায় যাইতে হবে। এখন দেখা যাক বাদ বাকিটা আল্লাহ কি করে আর কি। তাহলে এটা গেল হচ্ছে বিবাহিতা নারীকে অপরাধমূলক অপহরণ বা আটক করলে। 20 অধ্যায় শেষ। এখন আমরা ঢুকবো হচ্ছে অধ্যায় 21 মানহানি। এই মানহানিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সময় আছে, 10 মিনিট সময় আছে, তাহলে আমরা এই 10 মিনিটে মানহানিটা একটু শেষ করি। কারণ এই মানহানিটা আপনাদের বুঝতে হবে, কিন্তু মানহানির ব্যতিক্রম গুলো আপনাদের জানতে হবে। মানহানিটা মূলত কি? দণ্ডবিধি আইনে 499 দ্বারা যেই ব্যক্তির অন্যের নিন্দা বা সুনাম নষ্ট করার জন্য কোনো শব্দ চিহ্ন কল্পমূর্তি প্রকাশ করে, সেই ব্যক্তি মানহানি করছে বলে গণ্য হবে। শব্দ, চিহ্ন, কল্পমূর্তি অর্থাৎ দৃশ্যমান, যেটা দেখা যায়, কোনো ব্যক্তির নিন্দা বা সুনাম নষ্ট করার জন্য। একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির নিন্দা, অর্থাৎ দেখা গেছে যে আপনি তার পিছনে আরেকজনের কাছে একটা শব্দ বললেন যে আরে এর তো চরিত্রই ঠিক নেই, কি বললেন? তার চরিত্রই ঠিক নেই, তাহলে কি করলেন? তার সুনামটা নষ্ট করলেন। অথবা আপনি একটা ব্যঙ্গচিত্র আঁকলেন যেটার মধ্যে বুঝাইলেন যে সে তার জেন্ডার। অথবা আপনি কি করলেন, ওই যে একটা পোস্টার ছাপাইলেন, যে পোস্টারে হচ্ছে কি যে সে উলঙ্গ। এই যে আপনি তার যে সুনাম নষ্ট করলেন, এই জন্য আপনার মানহানি হিসেবে গণ্য হবে। তাহলে মানহানির শাস্তি পাইলেন কত? 500 দ্বারা। মানহানি হচ্ছে 499, শাস্তি হচ্ছে 500 দ্বারা। এখন মানহানি কখন মানহানি হিসেবে গণ্য হবে না? এর ব্যতিক্রম আছে 10টা। 10টা আমি 10টা শব্দে বলবো, আপনারা একটু সহজে নিবেন। 10টা শব্দে বলবো, আপনারা সহজে আমার সাথে সাথে বলবেন। জনগণের কল্যাণে সত্য দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না। জনগণের কল্যাণে সত্য দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না, 1। 2 নাম্বার, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ মানহানি হিসেবে গণ্য হবে না। যেমন আমি সরকারি কর্মচারী একজন এমপি সাহেবের গ্রেপ্তার করতে গেলাম, এটা মানহানি হিসেবে গণ্য হবে না। 2। 3, জনসমস্যা সম্পর্কে ব্যক্তির আচরণ মানহানি হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি এই এলাকার মধ্যে সবার একটা সমস্যা তৈরি আছে, এখন এর মধ্যে থেকে একজন ব্যক্তি যখন বলবে এটা বিষয়ে কথা বলবে, তখন তার এই আচরণ মানহানি হিসেবে গণ্য হবে না। 3। 4, আদালতের রায়, যেমন আদালত কি করলো, একটা ফাঁসির রায় দিল, অথবা একটা মামলার যখন রায় যখন প্রকাশ করে, এটা মানহানি হিসেবে গণ্য হবে না। 4। 5,
মামলা প্রমাণে সাক্ষীদেরকে দোষ দেয়, উকিল সাহেব বলে না যে আরে মিয়া আপনি তো খুব খারাপ মানুষ, আপনি নিজেরই চরিত্র ঠিক নেই, আবার আপনি আসছেন সাক্ষী দিতে। এই যে মামলা প্রমাণের জন্য সে কি করলো, সাক্ষীকে যে দোষারোপ করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, এই জন্য মানহানি হিসেবে গণ্য হবে না। 5, 6 হইল গণ অনুষ্ঠানে গণশুনাবলী। গণ অনুষ্ঠানে যখন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে কেউ দোষারোপ করে, যেমন মেম্বার সাহেব কি করলো, 5 বছর মেম্বারে করার পরে সে এখন নতুন করে আবার নির্বাচনে দাঁড়াইছে, তখন সবাইরে বলছে যে আমি তো আপনাদের গত 5 বছরের মেম্বার ছিলাম, আমি কি আপনাদের গত 5 বছরের উপকার করছি কিনা, আপনাদের ভালো কাজ করছেন, তখন একজন উঠিয়া গেল মিয়া তুমি কি করছো, তুমি তো খালি দান চুরি আর গম চুরি করছো। এই যে সে কি করলো, সবার সামনে একটা কথা বললো, এটা কিন্তু মানহানি হিসেবে গণ্য হবে না, কারণ কি আপনি তারে জিজ্ঞাসা করছেন, এই জন্য সে বলছে। 7, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির বর্ণনা। যেমন আপনার বাপ কি করলো, আপনার বাবা মা শিক্ষক আপনাকে একটা তিরস্কার করলো যে তোর মতো খারাপ সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি, এটা মানহানি হিসেবে গণ্য হবে না। 7, 8 হইল কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট অভিযোগ। যেমন আপনার বাবার কাছে বা মার কাছে অথবা আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বার কাছে অন্য একজন ব্যক্তি অভিযোগ করলো যে আপনার এলাকার এই ছেলেটা এরকম একটা অপরাধ করছে। বিশেষ করে এখন যৌতুকের মামলা বা যেসব মামলাগুলো হয় এগুলো কিন্তু আগে মেম্বার চেয়ারম্যানের কাছে আসে, এখন মেম্বার চেয়ারম্যানের কাছে এসে যখন এই কথাটা বলবে এটা কিন্তু মানহানি হিসেবে গণ্য হবে না। 8, উদাহরণগুলো মনে রাখবেন। 9, সৎ বিশ্বাসে স্বার্থ রক্ষার্থে দোষারোপ। সৎ বিশ্বাসে স্বার্থ রক্ষার্থে দোষারোপ নিজের বা অপরের কোনো স্বার্থ সংশ্লিষ্ট আছে। এখন মনে করেন যে আপনি একজন দোকানদার, আপনি কি করলেন, একজন ব্যক্তি এসে আপনার কাছে বলছে যে ভাই আমার কিছু বাকি দেন, আমি আপনার 2 দিন পরে টাকা দেবো, ওইটা আমি তোমার বাকি দিতাম, তুমি তো একবার টাকা নিলে পরে তোমার আর খুঁজে পাওয়া যায় না। এই যে কারণ কি, এই ব্যক্তিরে বাকি দিলে তো আমার টাকাটা আমি কবে নিতে পারবো তার কোনো ঠিক নেই। এই যে যদিও সেই ব্যক্তি টাকাতে লেনদেন আছে কিনা সেটা জানে না, কিন্তু তাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে বললো যে তুমি টাকা নিয়ে যে কই যাবা, আমি তোমার খুঁজে পাবো না। এই যে সে দোষারোপটা করলো, এই জন্য সেটা মানহানি হিসেবে গণ্য হবে না। 9, 10 নম্বর হইলো জনকল্যাণে সতর্কিত ব্যক্তিকে দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না। জনগণের কল্যাণে, যেমন মনে করেন যে একটা এলাকার মধ্যে দিয়ে একটা গাড়ি খুবই স্পিডে যাচ্ছে, তখন ওই ব্যক্তিকে আটকে বললেন আপনি যে মিয়া আপনি যে এই যে এত স্পিডে যাচ্ছেন, এখানে তো একজন লোক অ্যাক্সিডেন্ট করবেন বা মানুষের ক্ষয়ক্ষতি হবে, সম্পত্তির ক্ষতি হবে, এই যে আপনি এত স্পিডে যাচ্ছেন একটু সাবধানে যান, এটার জন্য কিন্তু মানহানি হবে না, কারণ কি আপনার তাকে সতর্ক করে দিচ্ছেন। এখন সে যদি বলে আমি হচ্ছে চেয়ারম্যানের পুত, আমি মেম্বারের পুত, তুমি আমাকে এইভাবে বললা, আমি তোমার দেখে নিব, এই যে সে এটার জন্য কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির কোনো মামলা সে করতে পারবে না। এই 10টা বিষয়। এখন এই 10টা বিষয় কে বলতে পারবেন বলেন, নিজের মতো করে বলেন, মানহানির 10টা ব্যতিক্রম বলতে পারবেন কেউ? মানহানির 10টা ব্যতিক্রম কেউ দেখে কথা বলে না। এত তাড়াতাড়ি হবে না, সময় লাগবে স্যার। সময় লাগবে? স্যার ঠিক আপনি আছে, একটু পুনরায় আবার বলেন। এই জন্যই তো বললাম যে আপনারা আমার সাথে সাথে বলেন, তাহলে তো সুবিধা হইতো। 1 নাম্বার, জনকল্যাণে সত্য দোষারোপ। জনগণের কল্যাণে সত্য দোষারোপ মানহানি হিসেবে গণ্য হবে না। 1, 2 নাম্বার, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ মানহানি হিসেবে গণ্য হবে না। আমি পুলিশ অফিসার একজন ব্যক্তিকে গিয়ে ধরে আনতেই পারি, এটা মানহানি হিসেবে গণ্য হবে না। 3, জনগণের সমস্যা সম্পর্কিত ব্যক্তির আচরণ, অর্থাৎ এই এলাকার মধ্যে একটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা মেটানোর জন্য যখন একজন ব্যক্তি কিছু উশৃঙ্খল আচরণ করবে বা কেউকে গালিগালাজ করবে, যে তার কারণে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে, এই যে গালিগালাজ করছে কার জন্য, জনগণের সমস্যা সমাধানের জন্য, এটা মানহানি হিসেবে গণ্য হবে না। 3, 4, আদালতের রায়। একটা মামলা রায় হওয়ার পরে কিন্তু এই রায়টা আদালত কি করে প্রকাশ করে যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে তার এই 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 অপরাধের কারণে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে, এই যে আদালত যেটা প্রকাশ করছে এটা মানহানি হিসেবে গণ্য হবে না। 4, 5 নাম্বার হচ্ছে মামলার সাক্ষীকে যখন আদালতে উকিল এরা জেরা করে,
জেরা করতে গেলে সাক্ষীকে অনেক সময় অনেক খারাপ খারাপ কথা বলে, এগুলা মানহানি হিসেবে গণ্য হবে না। 5। 6 নাম্বার গণ অনুষ্ঠান, অর্থাৎ আপনি কি করলেন, সবার সামনে জিজ্ঞাসা করলেন যে ভাই সব আমি কি মানুষ ভালো, সে বললো যে তোমার মতো খারাপ লোক আর দুনিয়াতে নাই। এই যে সে আপনাকে সবার সামনে একটু তিরস্কার করলো, এটা কিন্তু মানহানি হিসেবে গণ্য হবে না। কারণ কি, আপনি নিজেই তাদের জিজ্ঞাসা করছেন। সত্য প্রণোদিত হয়ে যখন আপনি জিজ্ঞাসা করবেন, এতে যদি কেউ আপনাকে একটা খারাপ কথা বলে সেটা মানহানি হিসেবে গণ্য হবে না। 6। 7। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির বর্ণনা, যেমন আপনার বাবার অধিকার আছে আপনাকে একটা গালি দেওয়ার, আপনার মার একটা অধিকার আছে আপনাকে গালি দেওয়ার। সেই ক্ষেত্রে যখন তারা আপনাকে গালি দেয়, আপনি যখন বললেন যে আমি তোমাদের বিরুদ্ধে গিয়ে মামলা করব, তোমরা আমাকে কেন গালি দিছো, সেটা মানহানি হিসেবে গণ্য হবে না। 7। 8 হচ্ছে কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট অভিযোগ। একটু পর। 8 হচ্ছে কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট অভিযোগ। যেমন আপনার উদাহরণ দিলাম হচ্ছে যে আপনার চেয়ারম্যানের কাছে একজন লোক এসে অভিযোগ করছে যে আপনার এলাকার এই ছেলেটা আমার এই ক্ষতি করছে, আপনি এটার বিচার করেন। তখন আপনি বললেন যে তুমি আমার বিরুদ্ধে গিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দাও, আমি তোমার বিরুদ্ধে দেখে নেব যে তুমি আমার মান সম্মান নষ্ট করছো, এটার জন্য সেটা মানহানি হিসেবে গণ্য হবে না। 8। 9 নাম্বার সৎ বিশ্বাসে নিজের স্বার্থ রক্ষার্থে দোষারোপ। উদাহরণ দিলাম হচ্ছে দোকান দিয়ে, দোকানে আপনি বাকি আনতে গেছেন, সে বললো যে ভাই তোমার মতো খারাপ লোক আমি জীবনে দেখি নাই, তুমি একবার মানুষের কাছে বাকি নিলে তোমার আর খুঁজে পাওয়া যায় না। যদিও সে কি করছে, আপনার সাথে লেনদেন করে নাই, এই যে তার স্বার্থ রক্ষার্থে আপনাকে এই কথা বলে সে বিদায় করছে, এই জন্য আপনি তার বিরুদ্ধে মানহানির অভিযোগ করতে পারবেন না। 9 নাম্বার। 10 নাম্বার হইল জনগণের কল্যাণার্থে সতর্কিত কাজ, মানহানি নয়। উদাহরণ দিলাম কি, একজন লোক গাড়ি নিয়ে যাচ্ছে অথবা একজন লোক বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে, আপনি তাকে বললেন যে বেটা তুমি তো অমুকের ভূত, তুমি এইভাবে যে গাড়ি চালাইতেছো মানুষের তো ক্ষতি করবা, নিজেও মরবা। তখন সে বললো যে আমি চেয়ারম্যানের ভূত, আপনি আমার বিরুদ্ধে এইরকম কথা বললেন, আমি আপনার দেখে নেব। সে আপনার বিরুদ্ধে গিয়ে মানহানি মামলা করতে চাইলো, কিন্তু সেটা হবে না। কারণ কি, আপনি তাকে সতর্ক করছেন কল্যাণের জন্য, তার নিজের কল্যাণ, জনগণের কল্যাণের জন্য আপনি তাকে সতর্ক করছেন, এই জন্য সেটা কি হবে না, মানহানি হিসেবে গণ্য হবে না। 10 নাম্বার বলেন। এখন কি বোঝা গেছে? মোটামুটি বোঝা গেছে স্যার, অনেকটাই ক্লিয়ার হয়েছে। মোটামুটি বোঝা গেলে তাহলে আজকেও আমাদের সময় শেষ। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ক্লাস চলমান থাকবে, এরপরে আমরা আগামীকালকে দণ্ডবিধি শেষ করে ক্লাস শেষ করব ইনশাল্লাহ। সবাই আগামীকালকেও যথাসময়ে ক্লাসে হাজির থাকবেন। ইনশাআল্লাহ স্যার।